জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ক্যাম্পাসে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে রোববার সব ধরনের একাডেমিক প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ডক্টর এবিএম আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী রোববার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, পরীক্ষা ও অফিস কার্যক্রম স্থগিত থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবা যথারীতি চালু থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে জাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়, চলে বিকেল ৫টা পর্যন্ত। ওই দিন ভোট গণনা শুরু হয় রাত ১০:১০টায়। টানা ৩ দিন ভোট গণনা শেষে শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ চূড়ান্ত ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ও হল সংসদ নির্বাচনের ফল প্রকাশ নিয়ে দেখা গেছে চরম বিশৃঙ্খলা। ভোট গ্রহণের পর প্রায় ৪৪ ঘন্টা পর শেষ হয় ভোট গণনা। অভিযোগ ওঠে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার। কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে কেন এত নাটকীয়তা? বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। হযবরল অবস্থা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের পরিস্থিতি কিছুটা এমনই। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ১১ তারিখ থেকে শুরু হওয়া জাকসু নির্বাচনের ভোট গণনা চলে ২ দিন ধরে। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলে ভোট গণনা, কিন্তু ফলাফল প্রকাশ করতে পারে না নির্বাচন কমিশন। অপেক্ষা যেন ফুরায় না। কিন্তু জাকসু নির্বাচনের ফলাফল নিয়ে এত নাটকীয়তা কেন? দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১০ম জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়। সকাল ৯টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলে ৫টা পর্যন্ত। অনিয়ম, অস্বচ্ছতা ও পক্ষপাতের অভিযোগ তুলে বৃহস্পতিবার বিকেল ৩:৩০টার দিকে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। একই সময় ছাত্র ইউনিয়নের প্যানেল সম্প্রীতির ঐক্য নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানায়। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে শিক্ষার্থীদের অনেকেই এসব অভিযোগকে রাজনৈতিক দোষারোপ হিসেবে দেখছেন এবং শেষ সময় পর্যন্ত ভোট গ্রহণে অংশ নিয়েছেন। ওই দিন রাত ১০:১০ ভোট গণনা শুরু হয়। শুক্রবারও দিনভর ভোট গণনায় ২ দফা বিরতি দেয়া হয়। চূড়ান্ত ফলাফল প্রকাশের ধারের কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। শুক্রবার সকালে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন পোলিং অফিসার ও বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস। এরপরই ভোট গণনায় আরও ধীর গতি বাড়ে। এদিকে নানা অনিয়মের অভিযোগ তুলে গত শুক্রবার রাতে নির্বাচন কমিশনের সদস্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক মাফরুহি সাত্তার। মুহূর্তেই এ ঘটনার প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে সমন্বিত শিক্ষার্থী জোট অভিযোগ করেন, ডাকসু বানচালের ষড়যন্ত্র সফল না হওয়ায় বিএনপিপন্থী শিক্ষক মাফরুহি সাত্তার পদত্যাগ করেছেন। এই ঘটনাকে দায়িত্বহীনতা আখ্যা দিয়ে নিন্দাও জানায় সমন্বিত শিক্ষার্থী জোট। একই দিন ধীরগতির পরিপ্রেক্ষিতে ভোট গণনা বন্ধ রেখে জরুরি বৈঠক করেন জাবির ভিসি অধ্যাপক কামরুল আহসান। পরে টেবিল বাড়ানোর পাশাপাশি অধিক জনবল কাজে লাগিয়ে গণনার গতি বাড়ানোর কথা বলেন তিনি। রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং যথারীতি ফলাফল ঘোষণা করা হবে বলে আশাবাদ জানালেও রাত পেরিয়ে সকালেও শেষ হয় না অপেক্ষা। তাসলিমা তিথি, জাগো নিউজ। মেহেরপুরের সাবেক এসপি ও পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে গ্রেফতারি পরোয়ানা জারির পর শুক্রবার দিনগত রাতে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। শনিবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির উচ্চপদস্থ এক কর্মকর্তা। তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নাহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেটির পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এরই মধ্যে তদন্ত সংশ্লিষ্টদের কাছে গ্রেফতার নাহিদুল ইসলামকে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেহেরপুর জেলা জামায়াতে ইসলামের সাবেক আমির সমীর উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামাত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে মূল আসামি মেহেরপুরের সাবেক পুলিশ সুপার ও সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। শুধু বাংলাদেশ নয়, এই উপমহাদেশে পিআর পদ্ধতি অচল বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ উলু।
বলেন এর উদ্দেশ্যে পিআর বলে দেশের মানুষকে ঘোলা পানিতে শিকার করে দেশকে অস্থিতিশীল তৈরি করা। শনিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি বলেন, রাজনীতিতে গণতন্ত্রে পিআর পদ্ধতি নেই। পার্লামেন্ট সিস্টেম, ভারত পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র দেশ, সেখানে কোনো পিআর পদ্ধতি নেই। সেনাবাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার ও প্রশাসন নির্বাচনের পক্ষে, অতএব বাংলাদেশের জনগণ ভোটের পক্ষে। এই সময় সরকার নির্বাচনের যে ডেডলাইন দিয়েছে সেই ডেডলাইন অনুযায়ী নির্বাচন হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। উপমহাদেশের আমাদের দেশের মানুষ যেভাবে নির্বাচন করে, তারা তাদের প্রার্থীকে সকাল বিকাল দেখতে চায়, তাদের সুখ দুঃখের সাথী হতে চায়। সবসময় আমরা দেখে আসছি এবং তাদের এলাকার উন্নয়ন, তাদের ব্যক্তিগত বিভিন্ন কাজকর্মের জন্য তারা তাদের জনপ্রতিনিধিকে এখন পিআর পদ্ধতিতে যদি এমন এক পদ্ধতি একটা লিস্ট টাঙ্গায় দিবে, আমি ভোট দিলাম এখানে শামীম সাহেবকে বা ধানের শীষে, আর প্রার্থী জিতবে দিনাজপুর থেকে বা খাগড়াছড়ি, ওই প্রার্থীকে তো এই এলাকার মানুষ চিনবে না, জানবে না, তার কাছে যাবে না। আমাদের দেশ এখনো শতভাগ শিক্ষিত হয়নি, আধুনিক বিশ্বে প্রবেশ করেনি। অতএব এই উপমহাদেশেও এই পিআর পদ্ধতিতে কোনো শিশু থেকে দৃষ্টি প্রতিবন্ধী হলেও লেখাপড়া ছাড়েনি মোংলার ঐতি রায়। অদম্য ইচ্ছা নিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের পক্ষ থেকে ঐতিকে উচ্চশিক্ষার জন্য সহায়তা প্রদান করেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। শনিবার বেলা 11টায় উপজেলার চিলা ইউনিয়নের হলদি বুনিয়ার বালুর মোড় এলাকার ঐতি রায়ের বাড়িতে যান বিএনপি নেতা লায়ন ফরিদ। এ সময় তিনি ঐতির লেখাপড়ার খোঁজ খবর নেন। পরে তারেক রহমানের পক্ষ থেকে তিনি ঐতির পড়ালেখার জন্য নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এই সময় কৃতজ্ঞতা প্রকাশ করে ঐতি বলেন, সমাজে আরও অবহেলিত মেধাবী শিক্ষার্থী রয়েছে। দল, সমাজ ও রাষ্ট্র তাদের পাশে দাঁড়ালে তারাও তাতে আশার আলো দেখতে পাবেন। আমাকে এই যে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যে সহযোগিতাটা দেওয়া হয়েছে, এটা আসলে অনেক ভাগ্যের ব্যাপার, কারণ সবাই হয়তো সুযোগটা পায় না। আমি চেষ্টা করেছি এবং একটা সাফল্য অর্জন করেছি, তারপর আমার পাশে ওনারা দাঁড়িয়েছে। আমি গত সপ্তাহে দেশের বাইরে ছিলাম, ওখান থেকে জানতে পারি যে ঐতি সে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে এবং বিরাক নামক একটা সংস্থা তাদেরকে এটার জন্য তাকে নিয়ে একটা সম্বর্ধনা বা একটা অনুষ্ঠান করেছে। তো সেটা আমার নজর আসার পর আমি আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে সিদ্ধান্ত নিই যে আমরা এখানে যেহেতু আমরা প্রতিনিয়ত সারা বাংলাদেশে এগুলো করছি, যে যারা সুবিধাবঞ্চিত মানে ছেলে মেয়ে আছে, যারা ভালো লেখাপড়া আগ্রহ আছে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো সেই চিন্তা থেকে আমরা এখানে আসছি যে ঐতি যাতে আগামীতে এইচএসসিটা ভালো মতো পড়তে পারে, তাকে এই 2 বছরে আমরা সুযোগ করে দিচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। টাঙ্গাইলে দৃষ্টি প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো অনন্য হাডুডু প্রতিযোগিতা। চিলাবাড়ির হাটখোলা মাঠে হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে এই আয়োজন। দর্শনার্থীরা বলেন, প্রতি বছরই এমন খেলার আয়োজন করা হলে মানুষ আনন্দ উপভোগ করতে পারত। যুব সমাজ যাতে অন্যায়ের পথে না যায় সেজন্য এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা। লন্ডনে প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের একটি ডকুমেন্টারি কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশকে। এতে দাবি করা হচ্ছে 2009 থেকে 2023 সালের মধ্যে ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেট, বিনিয়োগ আর রাজনৈতিক প্রভাব সব মিলে সাজানো নাটকের মতোই এই কাহিনী। এখন প্রশ্ন, সেই হারানো বিলিয়ন ডলার কি আদৌ ফিরিয়ে আনা সম্ভব? বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। লন্ডনের এক শীতল রাতে প্রকাশ পেল এমন এক ডকুমেন্টারি যা পুরো বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। ব্রিটিশ প্রভাবশালী দৈনিক ফিনান্সিয়াল টাইমস সম্প্রতি প্রকাশ করল বাংলাদেশ মিসিং বিলিয়ন্স স্টোলেন ইন প্লেইন সাইট। তাতে উঠে এসেছে 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশের ক্ষমতার কেন্দ্র থেকে পাচার হয়েছে প্রায় 23,400 কোটি ডলার। চলচ্চিত্রের মতোই গল্প এগিয়ে যায়। একদিকে মহাসড়ক জুড়ে বিক্ষোভ, অন্যদিকে ব্যাংকের গোপন লেনদেনের ফাইল। হঠাৎই প্রকাশ পায় ডিজিএফআইয়ের সহায়তায় প্রভাবশালীরা ব্যাংক দখল করে অস্ত্রের মুখে
পরিচালকদের পদত্যাগে বাধ্য করেছে। ভুয়া ঋণ, হুন্ডি, রিয়েল এস্টেটে বিনিয়োগ সবই যেন এক নাটকের অংশ। তারপর আসে রাজনৈতিক বিস্ফোরণ। 2024 সালের জুলাই মাস, কোটা সংস্কারের বিতর্কে ক্ষুব্ধ ছাত্ররা রাজপথে নামে। 14 জুলাই থেকে দমন পীড়ন শুরু হয়। গুলির শব্দ ছড়িয়ে পড়ে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী পর্যন্ত। কিন্তু 5 আগস্ট এক নাটকীয় মোড়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালাতে অস্বীকৃতি জানায়, আর ঠিক সেদিনই ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন। জাতিসংঘের হিসেবে নিহতের সংখ্যা অন্তত 1400, কিন্তু গোপন কবর আর নিখোঁজের খতিয়ান বলছে সংখ্যাটা আরো বেশি। ডকুমেন্টারিতে উঠে আসে হাসিনার ঘনিষ্ঠ মহলের নাম, শেখ রেহানার পরিবার, লন্ডনে বিপুল সম্পত্তি, এমনকি টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, সবই যেন অপরাধ কাহিনীর এক একটি নতুন অধ্যায়। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা ইতোমধ্যেই জব্দ করেছে প্রায় 350টি সম্পত্তি, আর অন্তর্বর্তী সরকারের তথ্য বলছে গড়ে প্রতি বছর পাচার হয়েছে $1600 কোটি। এখন প্রশ্ন হলো, পাচার হয়ে যাওয়া সেই $1 বিলিয়ন কি ফিরিয়ে আনা সম্ভব, নাকি বাংলাদেশ আবারও ডুবে যাবে একই দুষ্ট চক্রে? তুষার ইসলাম, জাগো নিউজ। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ নয়, যোগ্যতাই হয়েছে মূল মাপকাঠি। মাত্র 240 টাকা খরচে ভ্যান চালক, কৃষক ও দিনমজুর পরিবারের 9 তরুণ চাকরি পেয়ে ছড়িয়ে দিয়েছেন আনন্দের ঢেউ। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। মেহেরপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। মেহেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে এবার প্রমাণ মিলেছে সত্যিকারের যোগ্যতা থাকলেই সরকারি চাকরি সম্ভব। মাত্র 240 টাকা খরচ করে জেলার সাধারণ পরিবার থেকে 9 তরুণ চাকরি পেয়েছেন। এই নিয়োগে ভ্যান চালক, কৃষি ও দিনমজুর পরিবারের সন্তানদের সাফল্য ছড়িয়ে দিয়েছে আনন্দের ঢেউ। মুজিবনগরের বাগওয়ান গ্রামের ভ্যান চালক মিন্টু মোল্লার ছেলে মাজহারুল ইসলাম চাকরি পাওয়ার পর আবেগে বাবাকে জড়িয়ে ধরেন। মিন্টু মোল্লা বলেন, সারা জীবন ভ্যান চালিয়ে সংসার ও ছেলের পড়াশোনা চালিয়েছেন। আজকের সাফল্যে তার জীবনের কষ্ট সার্থক হয়েছে। ওই বাদাম বেচি, আমি মুনিশ খেটি, আমি ছেলে মেয়ে দুটো লেখাপড়া শিখাচ্ছি। আমার ছেলের বিনা টাকায় চাকরি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি যে আমার ছেলের ভবিষ্যৎটা, আমার জীবনটা কেটে গেল, ওর জীবনটা কেটে গেল। মাজহারুল জানান, প্রথম বেতন বাবার হাতে তুলে দেবেন। আমার আব্বু আমাদের ভ্যান চালায় আমাদের 2 ভাই বোনের পড়াশোনা করাছে, এবং আমি 2025 সালের রিক্রুটিং পুলিশ ব্যাচে আমি 3 দিন সফলভাবে নিজের যোগ্যতায় সফল হয়েছি, এবং 2025 সালের রিক্রুটিং ব্যাচে আমি যোগদান করেছি। দিঘিরপাড়ার কৃষক আক্কাস আলীর ছেলে রুম্মানও চাকরি পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, অভাব অনটনে বেড়ে উঠলেও এবার স্বপ্ন পূরণ হলো। পরিবারের কষ্ট কমানোই এখন তার লক্ষ্য। আমার বাবা একজন কৃষক। আমি দীর্ঘ 4টা মাঠ করার পরে 3বার ভাইবা দিছি। 3বার ভাইবা দেওয়ার পরে এবার আলহামদুলিল্লাহ আমি আল্লাহর অশেষ রহমতে এবং মা বাবার দোয়ায় 120 টাকার বিনিময়ে আমি পুলিশ কনস্টেবল চূড়ান্তভাবে মনোনীত হয়েছি। নতুন কনস্টেবল অমিত হাসান বলেন, আগে ঘুষ ছাড়া চাকরি মেলে না এমন ধারণা ছিল, এবার প্রক্রিয়াটি সেই ধারণা বদলে দিয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর আহমেদ সিদ্দিকী জানান, কোনো আর্থিক লেনদেন ছাড়াই লিখিত, মৌখিক, শারীরিক ও স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে যোগ্যদের নির্বাচন করা হয়েছে। মোট 555 প্রার্থীর মধ্য থেকে 9 জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন। বাংলাদেশ পুলিশ বিগত বেশ কয়েক বছর থেকে আপনারা জানেন যে পরিবর্তিত নিয়োগ পদ্ধতি অনুসরণ করার মাধ্যমে সুনামের সাথে সারা দেশব্যাপী স্বচ্ছতার সাথে টিএসসি রিক্রুটমেন্ট কনস্টেবল সম্পন্ন করে এসেছে। তারই ধারাবাহিকতায় 2025-এর এই পর্যায়ে টিএসসি রিক্রুটমেন্ট সম্পন্ন হলো। যারা নিয়োগ পেয়েছেন তারা তাদের যোগ্যতা, মেধা, দক্ষতার ভিত্তিতে নিয়োগ পেয়েছে। মেহেরপুরের এই নিয়োগ শুধু চাকরি পাওয়া নয়, এ যেন সৎ প্রক্রিয়ায় আস্থার নতুন বার্তা, যা ভবিষ্যতে অসংখ্য তরুণকে স্বপ্ন দেখাতে অনুপ্রাণিত করবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরে দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের মার্চে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখারেল বার্তা সংস্থা এএফপিকে বলেন, নতুন প্রধানমন্ত্রীর সুপারিশে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছরের 5ই মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে সুশীলা কার্কি বিভিন্ন পদে মন্ত্রীদের নিয়োগ করবেন বলে আশা করা হচ্ছে। পরিচ্ছন্ন ভাবমূর্তি সম্পন্ন ব্যক্তিত্ব হিসেবে তিনি ব্যাপকভাবে সমাদৃত। অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার জন্য জেনজি বিক্ষোভকারীদের সমর্থনের কারণেই তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার মন্ত্রিসভাকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে, বিশেষ করে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার, সংসদ এবং আক্রমণের শিকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভবন পুনর্নির্মাণ, সেই সঙ্গে পরিবর্তন চাওয়া, জেনজি বিক্ষোভকারীদের আশ্বস্ত করা এবং নেপালের সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার মতো চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে তাদের। এদিকে নেপালের সাম্প্রতিক সহিংসতা আর গুজবের ছায়ায় আতঙ্কিত জনজীবন। রাজধানীতে ভুয়া বার্তার ঢল ছড়িয়েছে সেনা হস্তক্ষেপের গুজব। এ অবস্থায় মুখ খুলেছে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়। তারা বলছে, গুজবে কান্না দিয়ে নির্ভর করতে হবে অফিসিয়াল তথ্যের উপর। এদিকে মাত্র দুদিনেই সহিংসতায় ভস্মীভূত বহু ঐতিহাসিক স্থাপনা, ক্ষতি শত শত কোটি রুপিরও বেশি। বিস্তারিত তুষার ইসলামের রিপোর্টে। অশান্ত সময়, চারিদিকে ধোঁয়া আর গুঞ্জন। নেপালের রাজধানীর আকাশে ভেসে বেড়াচ্ছে ভয়। কেউ বলছে সেনাবাহিনী নাকি ক্ষমতা দখলের প্রস্তুতি নিচ্ছে, কেউ আবার ফিসফাস করছে গোপন পরিকল্পনার গল্প। হঠাৎই ভুয়া বার্তায় ভরে উঠল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো। ঠিক তখনই নেপালের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেনাবাহিনী এক যৌথ বিবৃতি জারি করে। हालसम्म धेरै जनधर्मको क्षति भइसकेको हुँदा বিবৃতিতে কঠোর সতর্কবার্তা, গুজবে কান দেবেন না। সেনারা জানায়, তাদের কার্যক্রম সম্পর্কে জানার একমাত্র ভরসা অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তি ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রহস্য ঘেরা পরিস্থিতিতে জনগণকে শান্ত থাকার অনুরোধ জানায় তারা। প্রতিশ্রুতি দেয়, সময় মতো স্বচ্ছ তথ্য পৌঁছে দেয়া হবে। কিন্তু এরই মধ্যে রাজধানী কেঁপে ওঠে নতুন এক আতঙ্কে। মাত্র দুদিনের সহিংসতায় সরকারি অবকাঠামোর ক্ষতি দাঁড়িয়েছে 200 বিলিয়ন রুপিরও বেশি। অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে সিংহদরবার, পার্লামেন্ট ভবন, এমনকি সুপ্রিম কোর্টের মতো ঐতিহাসিক স্থাপনাও। চোখের সামনে পুড়ে ছাই হয়ে গেছে শত বছরের নথি আর অমূল্য সব দলিলপত্র। নগর উন্নয়ন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা হতাশ গলায় বলেন, এই ভবনগুলো সংস্কার করে টিকিয়ে রাখা সম্ভব নয়। নতুন করে গড়তে খরচ হবে আকাশ ছোঁয়া। প্রশ্ন জেগেছে, এ কি কেবল সহিংসতার ছায়া, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো বড় কোনো চক্রান্ত? সেনাবাহিনীর আহ্বান সত্ত্বেও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে অজানা সব গল্প। সত্য মিথ্যার মাঝে দোদুল্যমান জনমনে ভর করছে অনিশ্চয়তা। নেপালের রাজধানীর রাত এখন আরো ঘন, আরো নিস্তব্ধ। ধ্বংসস্তূপ আর গুজবের অন্ধকারে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আসলে কি ঘটছে এই দেশের ভেতরে? তুষার ইসলাম, জাগো নিউজ। শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, শনিবার রাশিয়ার সুদূর পূর্বের কামচাটকা উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ইউএসজিএস এর তথ্য অনুসারে কামচাটকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র রাশিয়ার পেট্রোপাভলভস্ক কামচাটস্কি শহর থেকে 111 কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের 39.5 কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত এনেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে যে রাশিয়ার কিছু উপকূলে 1 মিটার পর্যন্ত বিপজ্জনক ঢেউ আসছে পড়তে পারে।
জাপান, হাওয়াই এবং প্রশান্ত মহাসাগরের অন্যান্য দ্বীপপুঞ্জে 30 সেন্টিমিটারেরও কম ঢেউ দেখা দিতে পারে বলে জানানো হয়েছে। এর আগে জুলাই মাসে কামচাটকা উপদ্বীপে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। সে সময় প্রশান্ত মহাসাগর জুড়ে 4 মিটার উঁচু সুনামি শুরু হয় এবং হাওয়াই এবং জাপানের লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। হত্যা ও মাদক পাচারের অভিযোগে কুয়েতে দণ্ডপ্রাপ্ত 7 আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। একই সঙ্গে আত্মীয়দের ক্ষমা ও পারিবারিক পার্ডনের ভিত্তিতে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির সাজা মওকুফ করা হয়েছে। আরব টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গেল বৃহস্পতিবার কুয়েতের কেন্দ্রীয় কারাগারে দণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, খুনের অভিযোগে 3 জন কুয়েতি নাগরিক ও 2 এশিয়ান নাগরিক দোষী সাব্যস্ত হন। এছাড়া আরও 2 বিদেশি ব্যক্তি মাদক পাচারের অপরাধে দণ্ডিত হন। আরব টাইমস বলছে, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে ব্লাড মানি হিসাবে প্রায় 2 মিলিয়ন কুয়েতি দিনার উত্তোলন করা হচ্ছিল, কিন্তু সময়মতো অর্থ সংগ্রহ করতে ব্যর্থ হওয়ায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। কোনো আসামির ব্যক্তিগত পরিচয় না দিলেও জাতীয়তা প্রকাশ করেছে কুয়েত কর্তৃপক্ষ। প্রতিবেদন অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকর হওয়াদের মধ্যে কুয়েতি, ইরানি ও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পারিবারিক পার্ডন পাওয়া আসামির পরিচয় প্রকাশ করা হয়নি। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সমস্ত আইনানুগ আদালতের পর্যায়ক্রমিক রিভিউ ও আপিল প্রক্রিয়া শেষ হয়। লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনার শেষ বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে ঘিরে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তার গাড়ি লক্ষ্য করে ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা, যদিও সেই গাড়িতে উপদেষ্টা ছিলেন না। শুক্রবার গভীর রাতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। বাংলাদেশ হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিকেল 4টায় মাহফুজ আলম ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজে আয়োজিত এক সেমিনারে যোগ দেন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে এ অনুষ্ঠান আয়োজন করেছিল সোয়াস কর্তৃপক্ষ ও হাই কমিশন। এ সময় আওয়ামী লীগের 18 জন কর্মী সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। তবে আগে থেকেই পুলিশ নিরাপত্তা থাকায় উপদেষ্টার গাড়িতে কোনো সমস্যা পড়েনি। অনুষ্ঠান শেষে উপদেষ্টা মাহফুজ আলম একাধিক গাড়ি নিয়ে সোয়াস ত্যাগ করেন। পরে হাইকমিশনার 2টি খালি গাড়ি বের হওয়ার সময়ে কয়েকজন রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করেন আওয়ামী লীগের কর্মীরা, কিন্তু পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টায় ব্যর্থ হলেও হাইকমিশনের গাড়িতে ডিম নিক্ষেপ করেন তারা। বিবৃতিতে আরও বলা হয়, লন্ডন মেট্রোপলিটন পুলিশ সার্বক্ষণিকভাবে হাইকমিশনারের সঙ্গে যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। জনদুর্ভোগ এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় পল্লী বিদ্যুৎ সমিতির চলমান গণছুটি কর্মসূচি স্থগিত করা হয়েছে। শুক্রবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎ উপদেষ্টার পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আন্তরিক আশ্বাস পেয়েই কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, গেল 2 বছর ধরে চলা আন্দোলনে সমিতির কর্মীরা কখনো বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি। 80টি সমিতির 33,000-এর বেশি কর্মী শান্তিপূর্ণভাবে অংশ নিয়েছেন, কিন্তু এরপরও তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা, চাকরিচ্যুতি ও বরখাস্তের মতো দমনমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। মাহবুবুর রহমান অভিযোগ করেন, আরইবির ভুল তথ্যের কারণে বিদ্যুৎ বিভাগ বিভ্রান্ত হচ্ছে এবং আন্দোলনকারী কর্মীদের উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশবিরোধী শক্তি হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, যা অনভিপ্রেত। সরকারের প্রতি আস্থা রেখে কর্মীরা কাজে ফিরবেন এবং এই আস্থার বাস্তব প্রতিফলন দ্রুতই দেখা যাবে বলেও জানান তিনি। গণতান্ত্রিক রিপাবলিক অব কঙ্গোর উত্তর পশ্চিমাঞ্চলে 2টি পৃথক নৌকাডুবির ঘটনায় কমপক্ষে 193 জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও অনেকে। কঙ্গোর কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়। এতে বলা হয়, গত বুধবার ও বৃহস্পতিবার কঙ্গোর ইকুয়েটর প্রদেশে প্রায় 150 কিলোমিটার দূরত্বের ব্যবধানে এ দুর্ঘটনা ঘটে। কঙ্গোর মানবিক বিষয়ক মন্ত্রণালয় এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় লোকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় 500 জন যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন লাগে। পরে সেটি উল্টে গেলে 107 জন মারা যান। প্রতিবেদনে বলা হয়, লোকোলেলা অঞ্চলের মালেঞ্চ গ্রামের কাছে ডুবে যাওয়া নৌকাটি থেকে 209 জনকে জীবিত উদ্ধার করা হয়। কঙ্গোর সমাজ কল্যাণ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ওই দুর্ঘটনায় 146 জন নিখোঁজ রয়েছেন। এর আগের দিন বুধবার বাসাসকুসু অঞ্চলে
পৃথক এক দুর্ঘটনায় মোটর চালিত নৌকা ডুবে যায়। এতে অন্তত ৮৬ জন মারা যান, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে। দুটি ঘটনার একটিরও কারণ জানা যায়নি। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল কিনা তাও নিশ্চিত হওয়া যায়নি। চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযানে ফাঁড়ি ভাঙচুর, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও মাদক মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় অপহৃত এক কিশোরীকেও উদ্ধার করে পুলিশ। শুক্রবার সকালে পশ্চিম গোসাইলডাঙ্গা, মাইচপাড়া, ঈশান মিস্ত্রিরহাট, নোয়াপাড়া এবং কুমারী দিঘির পাড় এলাকায় একযোগে অভিযান চালানো হয়। এ সময় ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় গ্রেফতার করা হয় গিয়াসউদ্দিন চৌধুরী রুবেল, রিয়াজ উদ্দিন চৌধুরী জুয়েল ও মোহাম্মদ রাকিব এবং মোহাম্মদ রিদওয়ান নামের ৪ ব্যক্তিকে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ডাকাতির প্রস্তুতির সময় আটক করা হয় মোহাম্মদ বাদশাহ ও মোহাম্মদ নাইম নামের ২ যুবককে। গেল সেপ্টেম্বর অপহৃত ১৫ বছরের কিশোরী অনন্যাকে উদ্ধার করা হয় ১২ সেপ্টেম্বর। অভিযুক্ত সাখাওয়াত হোসেন সোহাগ খন্দকারকে এ সময় গ্রেফতার করা হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন জানান, অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান চালানো হচ্ছে। চ্যানেল এস টেলিভিশনের নিহত সাংবাদিক তরিকুল ইসলাম শিবলির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম ও GS/SM ফরহাদ। গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের দিন সংবাদ সংগ্রহ করতে গিয়ে মৃত্যুবরণ করেন শিবলি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ বছর বয়সী ছেলে আয়াত এবং ১.৫ বছরের মেয়ে আজমিনকে রেখে গেছেন। শুক্রবার নিহত সাংবাদিকের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর GS ফরহাদ এক ফেসবুক পোস্টে লেখেন, ৪ বছরের আয়াত আমাকে বলেছে আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, তাই আমি মা ও ছোট বোনের খোঁজ রাখব। শিশুটির মুখে এমন ভারী কথা আমাদের নাড়িয়ে দিয়েছে। তিনি জানান, নিহত শিবলির 2 সন্তানের খরচের জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে আপাতত 2 লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন। ডাকসুর নেতারা সবাইকে অনুরোধ জানিয়েছে এই শিশুদের জন্য দোয়া ও সহমর্মিতা প্রকাশ করতে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। এশিয়া কাপের এবারের আসরে শনিবারের ম্যাচটি হয়ে উঠেছে গ্রুপ অফ ডেথের সবচেয়ে বড় আকর্ষণ। বাংলাদেশ ও শ্রীলঙ্কা 2 পরিচিত প্রতিপক্ষ মুখোমুখি হচ্ছে এমন এক ম্যাচে যেখানে হারের মানে হলো সুপার 4-এর পথে ভয়ঙ্কর কঠিন সমীকরণ। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচেই দেখিয়েছে দাপট। আবুধাবিতে হংকংকে উড়িয়ে দিয়েছে লিটন দাসের দল। পেসারদের আগ্রাসী সূচনা, রিশাদ হোসেনের ঘূর্ণি আর শুরুর ব্যাটারদের পরিপক্ক ব্যাটিং সব মিলিয়ে পূর্ণাঙ্গ এক জয় পেয়েছে টাইগাররা। এই জয় বাংলাদেশকে কেবল আত্মবিশ্বাসী দেয়নি, বরং ভেন্যুর কন্ডিশন নিয়েও বাংলাদেশ এগিয়ে রাখছে। অন্যদিকে শ্রীলঙ্কা এখনও নিজেদের ছন্দ খুঁজছে। অনিন্দু হাসারাঙ্গা ফিরলেও তাদের ব্যাটিং লাইন আপ এখনও প্রশ্নবিদ্ধ। মাত্র 2 সপ্তাহ আগে জিম্বাবুয়ের বিপক্ষে 80 রানে গুটিয়ে যাওয়া সেই আঘাত কাটিয়ে উঠতে পারেনি তারা। যদিও পরিসংখ্যানে 2 দল সমানে সমান। গত 10 বছরে 16 ম্যাচে 2 দলই জিতেছে 8টি করে। তবে সাম্প্রতিক সময় পাল্লা ভারী বাংলাদেশের। জুলাইয়ে লঙ্কান মাটিতে সিরিজ জিতেছে 2-1 ব্যবধানে। গেল বছর টি-20 বিশ্বকাপেও হারিয়েছে দিমুথ করুণারত্নের দলকে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওমানের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে খুব বড় স্কোর গড়তে পারেনি পাকিস্তান। মোহাম্মদ হারিসের ঝড়ো ব্যাটিং সত্ত্বেও 160 রানে থামে সালমান আগাদের ইনিংস। তবে সে সংগ্রহ পাকিস্তান দাঁড় করিয়েছিল, সেটাকে যথেষ্টই প্রমাণ করলেন তাদের বোলাররা। এশিয়া কাপে নবাগত ওমানকে 16.4 ওভারে অল আউট করে দিয়েছে মাত্র 67 রানে। ফলে 93 রানের বিশাল জয়ে এশিয়া কাপ শুরু করল ফেভারিট পাকিস্তান। জয়ের জন্য 161 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওমান। হাম্মাদ মির্জা একটু চেষ্টা করেছিলেন প্রতিরোধ করার, 23 বলে সর্বোচ্চ 27 রান করেছিলেন, কিন্তু তার কিংবা অন্যদের প্রতিরোধও টিকল না পাকিস্তানি বোলারদের সামনে। হাম্মাদ মির্জা ছাড়াও 11 বলে 13 রান করেন আমির কলিম এবং শাকিল আহমেদ 23 বলে করেন 10 রান। বাকি ব্যাটারদের আর কেউ 2 অঙ্কের ঘরেও স্পর্শ করতে পারেননি। ফলে মাত্র 67 রানে অল আউট হয় তারা।